মনের টানে বিশ্বাসঘাতকতা আর আকর্ষণ হয়ে ওঠে প্রতিশোধ তোলার পথ। এই বিশ্বাসঘাতকতার জন্য নিজের জীবনটার অমূল্য সময় নষ্ট হতে হলো। তাই কথায় আছে, যদি কোনো কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে থাকো, তাহলে যদি তার মর্যাদা দিতে না পারো, তাহলে ভুল করেও সেই পথে পা বাড়িও না। তা না হলে অশরীরী বা অতৃপ্ত আত্মারা নিজেরাও শান্তি পায় না, আর তোমাকেও শান্তিতে থাকতে দেবে না। এটা বাস্তব সত্য। নমস্কার দর্শক বন্ধু, আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ঘটনাটি পাঠিয়েছেন অর্ণব দাস। এটি অর্ণব দাসের জীবন কাহিনীর একটি অংশ। মালদা থেকে পাঠিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। সত্যি এরকম মর্মান্তিক ঘটনা লিখে পাঠানোর জন্য। তো চলো আসা যাক সরাসরি ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 2019 সালে। সেই দিন স্টেশন যাত্রীদের মধ্যে সেরকম কোনো ভিড় ছিল না। শিয়ালদাহ থেকে ফিরে আসছি মালদাহতে। 5 নং স্লিপার কোচে উঠে 12 নং সিটে বসে পড়েছি। লোয়ার বার্থের সিটটা আমারই ছিল, আর আশেপাশের সিট ফাঁকা। গোটা কামরার জন্য জনাবিশেক যাত্রী। আশ্চর্যজনক বলতে, এত ফাঁকা কামরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। গল্প করার মতন তেমন কাউকে পাওয়াও গেল না সেই দিন। ফেসবুক খুলে আবার বন্ধ করে দিলাম। ডান দিকের জানালার পাল্লা তুলে দিতেই জোরে হাওয়া এসে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। রাত তখন প্রায় 12টা। ছোট একটা স্টেশন পেরিয়ে ঘন জঙ্গল, পাতা ভরা গাছ আর ঝোপঝাড়, এই করে সময় এগোয়। ঘড়ির কাঁটায় রাত তখন 2টো। সময়ের অনেক আগেই পৌঁছে যাই মালদা স্টেশনে। নেমে দেখি ছিটে ফোটা মানুষ। 1 নং প্ল্যাটফর্মে একটু এগিয়ে ডান দিকের দেয়াল ঘেঁষে একটা চায়ের দোকান। ভালো কথা, সেখানে গিয়ে বললাম, 1 কাপ চা দাও। চায়ের অর্ডার করে আমি বাম দিকে তাকাই। কিছুটা দূরে অ্যাক্সিস গেট। সেখানে একজন টিকিট চেক করে যাত্রীদের বাইরে যেতে দিচ্ছেন। ভাবলাম তাড়াতাড়ি চা খেয়ে যেতে হবে এখান থেকে। দোকানদারের কাছ থেকে চা খেতেই চায়ের স্বাদ বিহীন। এইরকম চা স্টেশনে আর কোনোদিনও খাইনি। বাপরে বাপ! তড়িঘড়ি ছুটে যাই ডাস্টবিনের পাশে। চা সহ কাপ ফেলতেই যাই। তারই মাঝে হঠাৎ একটা বিকট হাসির শব্দ শুনতে পাই। ফিরে দেখি স্টেশনে আর কোনো যাত্রী নেই। তৎক্ষণাৎ গেটের দিকে চোখ রাখলাম, না, সেখানেও আর টিটি নেই। হা ভগবান! গোটা স্টেশনে শুধুমাত্র একটা দোকানদার আর আমি। তাড়াতাড়ি চায়ের দাম দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনি কি কোনো হাসির শব্দ শুনতে পেলেন এই মুহূর্তে? সে অদ্ভুত ঘাড় নেড়ে উত্তর দেয়, না। বুঝতে পারলাম সে মিথ্যে কথা বলছে, কিন্তু কেন? আর দেরি না করে দ্রুত হেঁটে পড়লাম অ্যাক্সিস গেটের দিকে। তারই মাঝে হঠাৎ লোডশেডিং। হায় দুর্ভাগ্য, কি করে জানবো ওই দিনটাই আমার ছিল না। যথারীতি লোডশেডিং স্টেশন থেকে বেরিয়ে এসে অস্পষ্ট আলোয় দেখি অনেক টোটো বাইরে। মোবাইল বের করে আলো জ্বালাই। কোথাও কোনো অটো চালক নেই, কিংবা টোটো চালকও নেই।
কি অদ্ভুত, এতগুলো অটো চালক গেল কোথায়? চারদিক অন্ধকার। আস্তে আস্তে মেন রাস্তার দিকে কিছুটা এগিয়ে আসি। হঠাৎ থমকে দাঁড়ালাম। ভাবলাম, এই বিশাল ফাঁকা জায়গায় একা থাকা মোটেও আমার জন্য নিরাপদ নয়। ভাবছি কোন দিকে যাব। হঠাৎ মনে হলো একটা চার্জার ভ্যানের চালক বসে আছে। সাথে সাথে মোবাইলে আলো জ্বালাতে উদ্যত হই। পেছন থেকে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসে, তৎক্ষণাৎ, কোথায় যাবেন? ভয়ে কেঁপে উঠলাম, বুকটা ধড়ফড় করে উঠল। সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে দেখি অস্পষ্ট আলোয় কে যেন একজন দাঁড়িয়ে আছে। মুখমণ্ডলের গড়ন পরিষ্কার বোঝা যাচ্ছে না। একগুচ্ছ ঝাঁকড়া চুলে কানের লতি পর্যন্ত তার ঢাকা। বেশ লম্বা ও শীর্ণ চেহারা তার। কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম, আগে আপনি কে? সে উত্তর দিল, আমি অটো চালক। কোথায় যাবেন স্যার? নিজেকে সংযত করে বললাম, আমি কোতোয়ালি যাব। অটো চালক বলে, তাহলে এদিকে আসুন। সে মেন রাস্তার দিকে হাঁটতে শুরু করে। তাকে অনুসরণ করে হাঁটা ছাড়া আমার আর কোনো পথই ছিল না সেই সময়। কিছুটা এগিয়ে একটা গলিটা মেন রোডের সাথে যুক্ত। জীবনের নিরাপত্তা সত্যি নেই ভেবেও আমি তাতে উঠেছি। অটো চালক আটো করে মেন রাস্তার উপর গিয়ে হঠাৎ অটোর ডান দিকে বাঁক নেয়। আমি চিৎকার করে উঠলাম, এই কোথায় যাচ্ছ? আমি তো বললাম কোতোয়ালি যাব, এটা তো টাউনের রাস্তা। অটো চালক কোনো কথা না শুনে গাড়ি চালাতে চালাতে বলে, আমি ঠিক যাচ্ছি, আপনি চুপ করে বসুন তো। ওই যে শেয়াল ডাকছে। শহরে কি শেয়াল ডাকে নাকি? ভাবলাম, তাই তো। হঠাৎ অটো চালক বেশ মোটা গলায় প্রশ্ন করে, শেয়াল কেন ডাকে জানেন বাবু? ওরা কি বলতে চায়? বললাম, জানি না, তবে বলো কেন ডাকে শুনি। অটো চালক ভয়ানক স্বরে বলে, অমাবস্যার রাতে পক্ষীরাজ ওদের কানে কানে এসে বলে, তোমরা মানুষবর্গকে সাবধান করে দাও আর বলো অশরীর তাণ্ডব বেড়েছে। তোমরা দ্রুত বাড়ি ফিরে সদর দরজা বন্ধ করে দাও। ভয়ে হিম হয়ে যেতে থাকে গোটা শরীর। হঠাৎ লক্ষ্য করছি হেডলাইটটা না জ্বালিয়ে এত অন্ধকারে কিভাবে এত জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে সে তো একবারও লাইট জ্বালায়নি। আমি মোবাইলটা বের করে বলি, দাঁড়াও বলছি, তুমি দাঁড়াও, আমাকে আলো জ্বালাতে দাও। চিৎকার করে বললাম দ্রুত, ড্রাইভার তুমি দাঁড়াও, আমার মোবাইল পুড়ে গেছে। কর্কশ স্বরে সে প্রশ্ন করে, এই অন্ধকারে মোবাইল পড়লে কি আর মোবাইল খুঁজে পাওয়া যাবে? আমি প্রশ্ন করি, এই অন্ধকারে তুমি কিভাবে অটো চালাচ্ছ? প্রশ্নের পর প্রশ্ন করি, উত্তর দিচ্ছে না। হঠাৎ অটো চালক বেশ জোরে ব্রেক কষে। আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম। বাম দিকে তাকিয়ে দেখি বিশাল অট্টালিকা। আবছা আলোয় পরিষ্কার বুঝতে পারছি এটা মালদা শহরের সদর হাসপাতাল। প্রচণ্ড ভয়ে রেগে বললাম, তোমাকে বললাম আমি কোতোয়ালি যাব, আর তুমি এখানে আমাকে কেন নিয়ে এলে? সে গভীর গলায় বলে, আজ আমি অন্যজনের ভাড়া ধরেছি তাই। রেগে বললাম, তাহলে আমাকে কেন নিয়ে এলে? সে বলে, আপনাকেই নিয়ে এসে পৌঁছে দেওয়ার ভাড়া হয়েছে যে। অবাক হয়ে বললাম, আমাকে কে এখানে নিয়ে আসতে বলেছে? আশ্চর্য। সে বলল, চলুন আমার সঙ্গে। আমি তার পিছু পিছু চললাম। বরাবর মনে হচ্ছে আর কোনোদিন হয়তো বাড়ি ফিরে যেতে পারবো না। হঠাৎ থমকে দাঁড়াই। সে আমাকে দরজার সামনে দাঁড়াতে বলে। সে পিছনে চলে যায়। ওপরে মুখ তুলতেই আমার সারা শরীর ভয়ে আরও কাঁপতে শুরু করে।
ভয়ে এখানে আর থাকা যাবে না। অটোয় উঠে এখান থেকে পালাতে হবে ভেবে পেছনে তাকালাম, দেখি অটো চালকও নেই। কোথায় পালাবো? ভাবতে পারছি না। তাহলে আমি যাব কোথায়? হঠাৎ পেছন থেকে একটা তরুণীর কণ্ঠস্বর ভেসে আসে, এদিকে তাকাও অর্ণব। আমি অবাক হয়ে থাকি, আমার নাম ধরে কে ডাকছে? পেছন ফিরে আমি আরো হতভাগ। আরে এ তো মায়া। আমি তাকে বললাম, তুমি এখানে? চলো দুজনে পালাই এখান থেকে, এখানে রোজ ভূতের খেলা চলে। মায়া, মালদা সদর হাসপাতালের এটাই ট্রমা সেন্টার। নার্স, সাফাই কর্মী সবাই পালিয়ে যাচ্ছে ভয়ে, চলো পালাই। সে বলে, কোনো ভয় নেই, চলো ভেতরে যাই। ভেতরে? হ্যাঁ, যেই না আমি ভেতরে পা রেখেছি, ঠিক তার কিছুক্ষণ পর তৎক্ষণাৎ দরজা ঠক করে নিজে থেকে বন্ধ হয়ে যায়। আমার প্রাণ যায় অবস্থা। কে দরজা বন্ধ করলো? কিছুই বুঝতে পারলাম না। কাঁপা কাঁপা স্বরে আমি প্রশ্ন করলাম, তো তো তোমার ভয় করে না মায়া? সে বলে, এখন আর করে না। তাকে বললাম, জানো মায়া, দীপক সেদিন কি মিথ্যে কথা না আমাকে বলেছিল। সে বলল মায়া নাকি আর বেঁচে নেই। আমি ছুটে যাচ্ছিলাম তোমার বাড়ি, লকডাউনে কারফিউ চলার কারণে আমাকে যেতে দেওয়া হয়নি। মায়া বলল, দীপক তো ঠিকই বলেছে অর্ণব, আমাকে যে খুন করা হয়েছে। আমি চিৎকার করে ঘুরে পালাতে চেষ্টা করি। মায়া বলে, কেন যেতে চাইছো অর্ণব? আমি থমকে দাঁড়াই। কতদিন তোমার সাথে ঘুরতে যাইনি, তোমার পাশেও পাইনি। জানো অর্ণব, তুমি মারা গেলে আমরা দুজনে নৈশের তারকার মাঝে ভেসে ভাসবো, আনন্দও করব। অর্ণব বলে, আমি কথা দিয়েছিলাম বটে তোমাকে, কিন্তু তুমি তো এখন মারা গেছো। মায়া বলে, কি করে হয় অর্ণব? আমি এখানে একা আর তুমি বাড়িতে থাকবে একা? না, তোমাকে বহু কষ্টে আমি এখানে নিয়ে আসতে পেরেছি, তুমি তোমার শরীর ত্যাগ করো। এই বলতেই সে আমার গলা চেপে ধরে। তুমি কি আমাকে সত্যি খুন করবে মায়া? বিরক্ত হয়ে জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, প্রেম করার সময় সাহস থাকে না তো প্রেম করিস কেন? আমার ইচ্ছা অনিচ্ছা বলে কি কিছু নেই? আমার করোনা ছিল না রে, তবু ওরা জেনে শুনে আমাকে মেরে ফেলেছে। খুনিরা সব নিরাপদে ঘুরছে, আমি অকাল মৃত্যুর অতৃপ্ত আত্মারূপে ঘুরে বেড়াচ্ছি শান্তির খোঁজে। এই বলে জোরে ছাদ থেকে নিচে ধাক্কা মেরে উচ্চস্বরে ফেলে দেয় আর বলে, যা, তোকে মুক্তি দিলাম। আমি তৎক্ষণাৎ অত বেদনাদায়ক যন্ত্রণা নিয়েও বলতে থাকি, না মায়া, না, ফেলো না। চিৎকার শুনে ছুটে আসে নার্স এবং স্টাফরা অর্ণবকে নিয়ে। তখনও অর্ণবের দীর্ঘশ্বাস পড়তে থাকে। সঙ্গে সঙ্গে অর্ণবকে নিয়ে বেডে পাঠানো হয়। অনেক কষ্টে তার চারিপাশ ব্যান্ডেজ করা হয় এবং খুব ধীরে ধীরে অর্ণবের জ্ঞান ফেরে। তখন সে অর্ণব কষ্টের মধ্যেও নার্সদেরকে বলে, আমি এখানে কেন এসেছি নার্স? নার্স তখন উত্তর দেয়, একটা বাইকের সঙ্গে একটা অটোর বড় অ্যাক্সিডেন্ট হয়, আপনি গুরুতর জখম অবস্থায় এখানে ভর্তি হয়েছেন। আপনার জ্ঞান ছিল না, তবে এখন আপনি নিরাপদ। কিন্তু আমি অবাক হয়ে থাকি, এটা কী করে সম্ভব? তাহলে আমি কোথায় ছিলাম? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে লিখতে পারো। আর তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। আর এছাড়াও কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও লিখে পাঠাতে পারো, যদি তোমাদের এপিসোড না পাঠাও। তো
তো একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। চলো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। নেক্সট দিন ফিরে আসবো মঙ্গলবার। ততক্ষণ গুড নাইট।